সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের এক্সপ্রেস এন্ট্রি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। কানাডাতে ইমিগ্র্যান্ট ভিসার যে পরিমাণ ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় তার মধ্যে সর্বাধিক ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় এক্সপ্রেস এন্ট্রির ক্যাটাগরিগুলোতে। 3টি ক্যাটাগরিতে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় এক্সপ্রেস এন্ট্রির থ্রুতে। স্কিল মাইগ্রেশনে যারা পিআর পেতে চান তাদের জন্যে, বিশেষ করে বয়স যাদের 35-এর মধ্যে, তাদের জন্য এক্সক্লুসিভ প্রোগ্রাম হলো স্কিল মাইগ্রেশন প্রোগ্রামের জন্যে এক্সপ্রেস এন্ট্রি। তো বয়স 35-এর বেশি হলে কি এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে পারবেন না? পারবেন অবশ্যই, 40 পর্যন্ত করতে পারেন। আমি একটু বয়সের বারটা কী জন্য বললাম যে এখানে বয়সের কারণে 29 বছর পর্যন্ত এক্সপ্রেস এন্ট্রিতে সর্বাধিক বয়সের স্কোরটা পাওয়া যায়। এরপরে প্রত্যেক বছরই কমতে থাকে। তো 40 বছর পর্যন্ত, 45 বছর পর্যন্ত আপনার এক্সপ্রেস এন্ট্রি পয়েন্টগুলো ক্যালকুলেশন করা যায়, বা 45 বছর পর্যন্তই আপনি করতে পারবেন, কিন্তু শেষের দিকে গিয়ে আবার পয়েন্টগুলো কমতে থাকে। তো যারা কানাডাতে আছেন তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রির সেই ট্রেনটা ধরা সহজ হবে, কঠিন হবে না। আউট অফ কানাডা থেকে যারা চেষ্টা করবেন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তাদের জন্য 35-এর মধ্যে আবেদন করাটা উচিত। যদিও প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে বয়সের পয়েন্টগুলো তুলনামূলক কম, সেক্ষেত্রে আপনাদের খুব বেশি সমস্যা হয় না, এবং পিএনপির কোটাও যেহেতু এবছর বাড়িয়ে দিয়েছে, সেটা নিয়ে আমরা আলাদা কথা বলবো। আজকে আমরা কথা বলছি মূলত প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম না, এক্সপ্রেস এন্ট্রির অধীনে কী কী খরচ হয়, কী কী প্রস্তুতিমূলক কাজ আছে সেগুলো নিয়ে। তো আউটসাইড কানাডা থেকে যারা আসতে চান তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রি একটা গুড ওয়ে। তবে বর্তমান সময়ে আউটসাইড কানাডা থেকে একদম এক্সক্লুসিভ ক্যাটাগরি ছাড়া অন্য জেনারেল ওয়ে থেকে কিন্তু আসা যাচ্ছে না, বা জেনারেল ড্র কিন্তু 2025 সালে একটাও হয় নাই। অথচ এই বছরে কিন্তু 1,24,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করতেছে শুধু এক্সপ্রেস এন্ট্রির কোটাতে, কিন্তু এখন পর্যন্ত একটাও জেনারেল ড্র অনুষ্ঠিত হয়নি। তো তার মানে আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট বা সেই রকম সার্টিফিকেট না পান, আইএলটিএস রেজাল্টের মতো, অথবা আপনি স্টিমেও যেমন এবছরে তেমন একটা ড্র হয়নি বললেই চলে, হেলথ কেয়ারে ড্র হয়েছে, এরপরে আপনার এডুকেশন সেক্টরে ড্র হয়েছে, তো এগুলোর মধ্যে যদি না থাকে তাহলে আউট অফ কানাডা থেকে এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করার চিন্তা না করাটাই ভালো, খামোখা সময় নষ্ট হবে। সেক্ষেত্রে আপনি ফার্স্ট চয়েস হিসেবে এখানে স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসতে পারেন। আপনার বয়স যদি বেশি হয় সেই কারণে আপনি প্রভিন্স সিলেকশনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে পারেন, কারণ এক এক প্রভিন্সে এক এক ধরনের সুবিধা অসুবিধা রয়েছে। তো যাই হোক, আর কি আনুষঙ্গিক কথাগুলো বললাম কী কারণে, এগুলো আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিবে। তো আজকে আমরা এক্সপ্রেস এন্ট্রির খরচাদি নিয়ে কথা বলবো মূলত। হাউ মাচ ডাজ ইট কস্ট টু ইমিগ্রেট থ্রো এক্সপ্রেস এন্ট্রি। তো এক্সপ্রেস এন্ট্রিতে আসতে হলে প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, দুইটি কাজ করতে হবে একদম শুরুর দিকে। সেটা হলো ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্টটা হাতে পাওয়া, সেকেন্ড হলো এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করা। এই দুইটি বিষয়ে কোনো একটি গ্যাপ থাকলে আপনি এক্সপ্রেস এন্ট্রি যত কোয়ালিফাইডই হন না কেন আপনার কোনো লাভ হবে না। বিশেষ করে আউট অফ কানাডা থেকে যদি কেউ চান তাহলে তার ইসিএ করাটা খুবই জরুরি, ল্যাঙ্গুয়েজ টেস্টটা জরুরি। ইনসাইড কানাডা যারা আছেন তাদের তো ইসিএ করতে হবে না, যেহেতু ইনসাইড কানাডাতে বলতে যারা পড়াশোনা করেছেন তাদের জন্যে, তাদের যে লাস্ট ডিগ্রিটা যদি কানাডাতে হয় তাহলে তাদের আর ইসিএ করতে হবে না, তিনি যেহেতু কানাডাতে ডিগ্রি নিয়েছেন। তবে তার আগে যদি কারো ব্যাচেলার থাকে সেগুলোর ক্রিডেন্সিয়াল পয়েন্ট পাওয়ার জন্যে সেক্ষেত্রেও আপনার ইসিএ করাটা জরুরি। তো ইনসাইড আর আউটসাইড যেখানে থাকুন না কেন ইসিএটা করে ফেলুন। একদম পুরোপুরি ব্যাচেলর মাস্টার সবই যদি কানাডাতে হয় তাহলে ইসিএ করার কোনো প্রয়োজন নেই। তো এই প্রস্তুতিগুলো আপনাদের নিয়ে এরপরে মাঠে নামতে হবে। সেক্ষেত্রে আপনি ধরুন যে এখানে এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করলেন, এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করার পরে এখন আপনি যখন পিআর আবেদন করবেন, এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করা বলতে কি আপনি প্রোফাইল ক্রিয়েট করলেন, কোয়ালিফাই হলেন না তা কিন্তু না। প্রোফাইল ক্রিয়েট করলেন, প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনি ইনভাইটেশন পেলেন, ইনভাইটেশন টু অ্যাপ্লাই আইটিএ যেটাকে বলা হয়। এই আইটিএ পাওয়ার পরে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন সাবমিট করতে হবে, সেটাই মূলত পিআর ভিসার আবেদন। তো সেই আবেদনের সময় আপনার কী খরচ হবে, এখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সোল অ্যাপ্লিক্যান্ট এবং স্পাউস সহ দুটো ভাগ করে দেওয়া আছে। তো এই সোল অ্যাপ্লিক্যান্ট হলে 950 অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্স ফি যেটাকে বলা হয় ল্যান্ডিং ফি, সেটা হচ্ছে 575। তো একজন হলে 950, দুইজন হলে 1900, এরপরে আরপিআর ফি হচ্ছে 1150 দুইজনের জন্য। টোটাল কত হয় সেটা আমরা দেখব। বায়োমেট্রিক ফি আছে 85 করে, আবার দুইজনের জন্য বায়োমেট্রিক 170। এখানে আর একটা বিষয় হলো আপনাদের কিডস থাকলে, তাদের যদি 14 বছরের বেশি বয়স হয় তাহলে তাদেরও বায়োমেট্রিক ফি দিতে হবে। তো বায়োমেট্রিক ফির ক্ষেত্রে এখানে ফ্যামিলি প্যাকেজ 170, দুইজন হলেও 170, চারজন হলেও 170, এটা ফিক্সড করা। তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টের জন্য 1610, কাপল অ্যাপ্লিক্যান্টের জন্য 3220। এরপরে ডিপেন্ডেন্ট চাইল্ড যদি থাকে পার চাইল্ডে 260 করে এখানে অ্যাড হবে।
এইভাবে মূলত ক্যালকুলেশনগুলো হবে। তো দেখা গেল যে একজন চাইল্ডও রয়েছে, তাহলে আপনার 3480 আসবে কাপলের সাথে, চাইল্ড মানে ফ্যামিলি প্যাকেজে। এরপরে পার চাইল্ডে এখানে বেড়ে যাবে। বায়োমেট্রিকের বিষয়ে আমি খোলসা করেছি। তারপরে এখানে 14 বছরের নিচে এবং 79 বছরের উপরে তাদের বায়োমেট্রিক দিতে হয় না। এছাড়া অন্য এর মাঝে যারা আছে তাদের কিন্তু কানাডার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বায়োমেট্রিক দিতে হয়। এরপরে খরচ হলো থার্ড পার্টি ফি। থার্ড পার্টি ফি বলতে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট লাগবে। সেই জন্যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ টেস্ট দিবেন তার উপরে খরচটা নির্ভর করবে। যেমন আপনি আইএলটিএস করলে এক ধরনের খরচ, এরপরে CELPIP জেনারেল টেস্ট, এটা হচ্ছে ক্যানাডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন্ডেক্স প্রোগ্রাম, এটা ক্যানাডিয়ান একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেম, এটা আপনি দিতে পারেন। এরপরে পিয়ারসন টেস্ট অফ ইংলিশ PTE, এখানে আপনার পিটি কোর টেস্টটা দিলেও সেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে, তো এই খরচটা আপনাকে করতে হবে। এরপর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা আপনারা দিতে পারেন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে আপনার হচ্ছে Tier 0 এবং 1 ক্যাটাগরির জন্য লেভেল 7 NCLC CC ক্যাটাগরির জন্য। এরপরে আপনার Tier 2 আর 3 এটা হচ্ছে CC ক্যাটাগরিতে NCLC 5। এরপরে FSWPর জন্যে NCLC 7 লাগবে। এই হলো অবস্থা। তারপরে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামের জন্য স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ে আপনার CLB NCLC 4 এবং রিডিং রাইটিংয়ে NCLC 4 লাগবে, 5 আর 4 FSTP। এই হলো অবস্থা। এরপরে যে খরচটা আপনাকে করতে হবে সেটা হলো এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট। আপনার যদি ডিগ্রির কোনো একটা আপনি ব্যাচেলর ডিগ্রি যদি আউট অফ কানাডা থেকে করেন তাহলে ব্যাচেলর ইসি এটা করে নেবে, কারণ সেটার জন্য বোনাস পয়েন্ট পাবেন। যদি মাস্টার্স ব্যাচেলার্স দুটাই আউট অফ কানাডা থেকে করেন তাহলে তো অবশ্যই লাস্ট ডিগ্রিটা করলেই হবে। এরপর আপনি যদি কানাডাতে কোনো একটা প্রোগ্রাম করেন, সেটা ব্যাচেলর হোক কিংবা কোনো ডিপ্লোমা হোক, সেটার জন্য আপনি ইসি করতে হবে না, সেটার জাস্ট আপনি সেটার জন্য পয়েন্টগুলো পাবেন। তো এইখানে ইসিএ করতে খরচ হয়, এখানে আপনার অনেকে $200 নেয়, এরপরে আনুষঙ্গিক আরও কিছু খরচ থাকে, সব কিছু মিলে 200 থেকে 310 এর মধ্যে আপনার খরচগুলো আসবে, এগুলো করতে হবে। এরপরে হচ্ছে আপনার কোনো ডকুমেন্ট যদি বাংলায় থাকে, অর্থাৎ ইংলিশ বা ফ্রেঞ্চের বাইরে কোনো লেখা যদি কোনো ডকুমেন্টে থাকে তাহলে সেটা ট্রান্সলেট করতে হবে। উদাহরণ হিসেবে যদি বলি, আপনার ন্যাশনাল আইডি কার্ড, সেখানে আপনার নামটা ইংলিশে আছে, বাংলায় আছে, কিন্তু আপনার বাবা মার নামটা ইংলিশে নেই, এ কারণে এটা ট্রান্সলেট করতে হবে। এই ধরনের কাজগুলো আপনাদেরকে করতে হবে, এগুলোর জন্য কিছু খরচ হয়। এরপরে হচ্ছে ইমিগ্রেশন মেডিকেল এক্সাম, এটা আপনার প্যানেল ফিজিশিয়ান যারা আছে তাদের কাছ থেকে আপনার এই ইমিগ্রেশন মেডিকেলের খরচটা করতে হবে। এরপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এখানে আপনি যে ক্রিমিনালি ইনঅ্যাডমিসেবল না, অর্থাৎ কি আপনার ক্রিমিনাল রেকর্ড ভালো, আপনার কোনো সমস্যা নেই, এই বিষয়টাকে প্রুভ করার জন্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। পিআর অ্যাপ্লিকেশন ITA পাওয়ার পরে এটা নেওয়ার চেষ্টা করবেন। এই পুলিশ ক্লিয়ারেন্সের খরচগুলো কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, এখানে একটা চার্ট দেওয়া আছে, আমরা স্কিপ করলাম। আদার মিসেলেনিয়াস এক্সপেন্স, in addition to the expenses outlined in this article, there may be other miscellaneous costs to account for when immigrating through express entry. এখানে কি কি আরও খরচ থাকতে পারে? রিনিউইং ইউর পাসপোর্ট, নোটারাইজেশন ফি, কুরিয়ার ফি, ডকুমেন্ট স্ক্যানিং অ্যান্ড প্রিন্টিং fees to upgrade and obtaining additional ECA report, fees for retaking language tests, travel to and from your biometrics or medical exam appointments, fees for gathering supporting documentation, airfare cost, particularly if you are immigrating from outside Canada. তো এই খরচগুলো এখানে থাকে। এরপরে হচ্ছে এখন সবচেয়ে আরেকটা মেজর ইস্যু, সেটা হলো আপনি যদি নিজে প্রসেস না করতে পারেন, কোনো একজন ইমিগ্রেশন কনসালটেন্টের মাধ্যমে সার্ভিসগুলো নিয়ে থাকেন, সেই ফিটাও কিন্তু একটা আলাদা আপনাকে ক্যালকুলেট করতে হবে। মেনি ক্যান্ডিডেটস চুজ হায়ার ইমিগ্রেশন লয়ার টু এক্সপার্ট গাইডেন্স, লিগাল ফিস ক্যান ভ্যারি ওয়াইডলি ডিপেন্ডিং অন দি ল ফার্ম। এটা ল ফার্ম টু ল ফার্ম ভ্যারি করে, $2,000 থেকে $5,000, US ডলারও হতে পারে, ক্যানাডিয়ান ডলারও হতে পারে, কারণ এক একজন এক একভাবে নেয়। দি বেনিফিটস অফ ইউজিং অ্যান এক্সপিরিয়েন্সড ইমিগ্রেশন লয়ার, কী কী বেনিফিট আপনি পাবেন যদি লয়ারের মাধ্যমে হেল্পগুলো নেন? অপটিমাইজিং ইউর CRC স্কোর, ইমপ্রুভ ইউর চান্স অফ রিসিভিং অ্যান ITA, নেভিগেটিং কমপ্লেক্স কেসেস, কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট প্রিপারেশন, অ্যাভয়েডিং আননেসেসারি অ্যান্ড কস্টলি মিস্টেক, পার্সোনালাইজড লিগাল অ্যাডভাইস অ্যান্ড রিস্ক মিটিগেশন, আমি এগুলো ব্যাখ্যা করলাম না। পিস অফ মাইন্ড, এক্সপিরিয়েন্সড ব্যক্তিদের সুবিধা নিলে তো অবশ্যই সেটা আপনাকে হেল্প করবে। তারপরে যে বিষয়টা সেটা হলো সেটেলমেন্ট ফান্ড, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সেটা হলো আপনি যে কানাডাতে আসবেন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে, তো এক্সপ্রেস এন্ট্রিতে আসার ক্ষেত্রে আপনাকে একটা সেটেলমেন্ট ফান্ড শো করতে হবে। ITA পাওয়ার পরেই তড়িঘড়ি করে দেখালেই সেটা সন্দেহ করতে পারে।
আপনাকে আগে থেকেই ফান্ডটা দেখানো উচিত। অর্থাৎ আপনি কানাডাতে যে আসতেছেন, আপনার কিন্তু জব গ্যারান্টেড না যে আপনি এসেই জব করতেছেন। যদি আপনার জব অফার থাকে তাহলে সেটা ভিন্ন ইস্যু, সেক্ষেত্রে এটা বিশেষ কনসিডার করা হতে পারে। কিন্তু আপনি যদি একদম ফ্রেশার হিসেবে কানাডাতে আসেন, পিআর ভিসা নিয়ে আসতেছেন, তাহলে আপনাকে একটা সেটেলমেন্ট ফান্ড দেখাতে হবে। আর ইনসাইড কানাডা থেকে যারা আবেদন করেছেন তাদের যদি কন্টিনিউয়াস জব অফার থাকে তাহলে সেটেলমেন্ট ফান্ডের ক্ষেত্রে একটা শিথিলতা আছে। আমি একটু পড়ি। হোয়াইল দিস ইজ নট এ ফি ইউ মাস্ট পে, ইউ মাস্ট বি এবল টু শো ইউ হ্যাভ এনাফ মানি টু সেটেল ইন Canada and support yourself and your family unless you are applying through CEC or have a valid job offer. The amount of money needed for settlement funds is dependent on the size of your family. For a family of one, you must show you have at least 15,263 in available funds when submitting a PR application and upon the issuance of your PR visa. তো এখানে ফ্যামিলি সাইজের উপর নির্ভর করে আপনার একটা ফান্ড শো করতে হবে, যে ফান্ডটা মূলত আপনি এখানে এয়ার ফেয়ার, আপনার এখানে অ্যাকোমোডেশন বাবদ, আপনি যে 2-3 মাস এখানে হয়তো বসে থাকতে হতে পারে, সেই ধরনের সময় আপনি নিজের খরচটা চালিয়ে যেতে পারবেন, সেটার প্রস্তুতি আছে, সেই বিষয়টা এখানে ইনশিওর করতে হবে। কারণ অনেকেই আইটিএ পাওয়ার পরেও তাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয় বিকজ অফ প্রুভ করতে তারা ব্যর্থ হন যে তাদের পর্যাপ্ত পরিমাণে ফান্ড আছে। এই জন্যে প্রুফ অফ ফান্ডের বিষয়টা অবশ্যই আপনার খুব ভালো করে খেয়াল করতে হবে। যারা বিশেষ করে খুব কোয়ালিফাইড আশান্বিত যে হ্যাঁ আপনার হবেই, তাহলে প্রুফ অফ ফান্ডটা অবশ্যই রেডি করা উচিত। About the Express Entry system, Express Entry is an online system used by Canada to manage immigration applications from skilled workers. তো এখানে 3টি ক্যাটাগরি আছে: ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম। তো যারা আউট অফ কানাডা থেকে আবেদন করবেন তাদের জন্য ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, আর ইনসাইড কানাডা থেকে যারা আবেদন করতেছেন তাদের জন্য ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এবং ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম, এগুলো অ্যাভেলেবল আছে। তো এই হলো অবস্থা। এখানে 1200-র মধ্যে মূলত সিআরএস স্কোরটা ক্যালকুলেশন হয়, যদিও 1200 এখন পাওয়াটা টাফ। বিশেষ করে এখানে 600 পয়েন্ট পাওয়া যায় যদি কেউ প্রভিন্সিয়াল নমিনেশন পান, এরপরে বাকি 600 হচ্ছে অন্যান্য বিষয়ের উপর মধ্যে থাকে, জব, বয়স, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট, এরপরে আপনার হচ্ছে জব এক্সপিরিয়েন্স কোন ক্ষেত্রে কত বছর, এসব কিছু মিলিয়ে মূলত 1200 পয়েন্টের একটা স্ল্যাব থাকে। তো আজকের আলোচনায় আমরা মূলত এক্সপ্রেস এন্ট্রি নিয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।